এই যে দীর্ঘ সময় বাংলাদেশের যে সমস্যা এবং পরিবেশগত যে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে আমরা পড়ছি, তার একটি বিবরণ আমরা শুনলাম। আপনারা চমৎকারভাবে এখানে পরিবেশ নিয়ে যারা কাজ করেন, 33 অথবা 34টি সংগঠন মনে হয় এখানে একসাথে হয়ে এই যে আয়োজন করেছেন, তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। একটি বিষয় আমাদের মনে রাখা উচিত যে যখনই আমরা পরিবেশ নিয়ে আলোচনা করি, বিশেষ করে সরকারের পক্ষ থেকে, তখন পরিবেশ রক্ষার বিষয়টিকে আমরা বেশিরভাগ সময় প্রজেক্ট হিসেবে বিবেচনা করি। যে আমরা একটি প্রজেক্ট নিব, আমরা হয়তো বাতাস দূষণ প্রতিরোধের জন্য একটি প্রজেক্ট নিব, আমরা পানি দূষণের জন্য, নদীদের রক্ষার জন্য, তারপর প্রজেক্ট শেষ হয়ে যায়, আমরাও ওই বিষয়টি ভুলে যাই। যেই কারণে আমার কাছে মনে হয় এইখানে একটি গোড়ায় একটা বড় ধরনের গলদ আছে। আমরা সরকার যখন কাজ করি, এই বিষয়টি প্রজেক্ট হিসেবে না দেখে পরিবেশ রক্ষার বিষয়টিকে একটি সংস্কৃতি হিসেবে দেখা উচিত বলে আমি মনে করি। এবং এই সংস্কৃতির যে যারা অ্যাক্টর, সেই অ্যাক্টর গভর্নমেন্ট শুধুমাত্র একটি অ্যাক্টর। এই অ্যাক্টরের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে আপনারা যারা পরিবেশ রক্ষায় কাজ করছেন, যারা আমাদের এখানে ইউথরা যারা রয়েছেন, আমাদের এখানে নারীরা যারা রয়েছেন, আমাদের সাধারণ মানুষরা যারা রয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠী, সেটা কোস্টাল এরিয়া থেকে বিভিন্ন এরিয়ায় যে বসবাস করেন, তাদের সবাইকে যখন আমরা এই জনসম্পৃক্ততা অর্জন করতে পারবো, তখনই আসলে সত্যিকারের যে পরিবেশ রক্ষা, সেই রক্ষায় আমরা এগিয়ে যেতে পারবো। এখন আমরা সরকার গঠন করেছি অল্প কয়েক মাস ধরে। সরকার গঠনের আগে মনে করতাম, যখন আমি একাডেমিশিয়ান ছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম প্রথমে দেশের বাইরে, তখন মনে করতাম যে সরকারে যখন আসবো বা কোনোভাবে যদি আমরা সরকারে আসতে পারি, তাহলে বাংলাদেশের সব সমস্যার সমাধান করে ফেলা সম্ভব, এটা মনে করতাম। কিন্তু এই 3 মাসে আমার যে লেসন, সেটি হচ্ছে যে একা সরকারের পক্ষে অথবা একটি রাজনৈতিক দল যখন সরকারে আসে, তার পক্ষে যদি সর্বাত্মক সহযোগিতা না পাওয়া যায়, তাহলে কিন্তু এই পরিবর্তন আনাটা অনেক কষ্টকর। কিন্তু তাই বলে কি আমরা থেমে থাকবো? আপনারা আমাদের মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনেছেন যে তিনি বেশ কয়েকবারই বলেছেন যে গ্রোথ ভার্সেস যে ইকোনমিক যে গ্রোথ, সেই ইকোনমিক গ্রোথ ভার্সেস এনভায়রনমেন্ট প্রোটেকশন, এই যে একটা টানাপোড়েন, সেটা কিন্তু সবসময় চলছে। বাংলাদেশের যে জনসংখ্যা, সেটার দিকে আমরা তাকালে আমরা দেখবো যে বাংলাদেশ ডেন্সলি পপুলেটেড দেশগুলোর মধ্যে একটি, সবচাইতে ডেন্সলি পপুলেটেড। তার মানে এই ডেন্সলি পপুলেটেড দেশ হলে আমাদের তখন নতুন বাসযোগ্য ভূমি লাগে, আমাদের নতুন ঘরবাড়ি বানানো লাগে, আমাদের এগ্রিকালচারের জন্য ল্যান্ড লাগে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ল্যান্ড লাগে, আবার আমাদের ল্যান্ডের যে পরিমাণ, সেই পরিমাণও খুব কম। কিন্তু এই যে ব্যালেন্সটা, যে আমি কতটুকু পরিবেশ রক্ষা করব, পরিবেশ রক্ষার জন্য আমার কতটুকু জমি আমি রেখে দিব, এবং কতটুকু আমি আসলে ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করব, আমাদের নিজেদের কাজে ব্যবহার করব, এই ব্যালেন্সটা কিন্তু খুবই জরুরি একটি ব্যালেন্স। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি, এখনকার যদি মডার্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে আমরা তাকাই, সেটা কিন্তু কখনোই পরিবেশ বাদ দিয়ে না। অর্থাৎ সাস্টেনেবিলিটি যদি আমরা অর্জন না করতে পারি, আমরা পরিবেশ রক্ষা যদি আমরা না করতে পারি, সেই প্রবৃদ্ধি কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জন্য কোনো কাজে আসবে না। অর্থাৎ আমাদের যে ইভেন আমাদের যদি এই কমার্স মিনিস্টারের কথা আপনারা শোনেন, আমি খসরু মাহমুদ চৌধুরী, তিনি যে হচ্ছে এক ধরনের কয়েকটা নিয়ামকের কথা বলছেন, ফ্যাক্টরের কথা বলছেন, যে ফ্যাক্টরগুলো বিবেচনা করে আমরা সামনের দিনে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করব, তারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন। অর্থাৎ আমরা একটি নতুন টার্মের কথা বলছি, যেটা হচ্ছে রিওয়াইল্ডিং। আমরা ওয়াইল্ডকে ফিরিয়ে দেওয়া, অরণ্য আমরা যেরকম বলি, সেরকম ওয়াইল্ডকে আবার ফিরিয়ে নিয়ে আসা, সেইটার কিন্তু এক ঐকান্তিক একটা চেষ্টা আমাদের সরকারের মধ্যে রয়েছে। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান, তার মধ্যে রয়েছে। এবং এটি কিন্তু সরকার গঠন করার পরে যে তিনি এই ধরনের কথা বলছেন এটি না, সরকার গঠন করার অনেক আগে যখন তিনি অপোজিশন লিডার ছিলেন, সেই সময়ে বারবার কিন্তু আমাদের তিনি এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি বারবার বলেছেন। বাংলাদেশের এই যে গত যে নির্বাচনী প্রচারণা, সেখানে কিন্তু একটি আনপ্রেসিডেন্টেড, একটি অভূতপূর্ব একটি ঘটনা ঘটেছে, আপনারা খেয়াল করেছেন কিনা? নর্মালি আপনারা যদি ম্যানিফেস্টোগুলো বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন আমরা সবসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডের কথা বলি। এই প্রথম কোনো রাজনৈতিক দল
তার ক্যাম্পেইনের প্রায়োরিটি লিস্টে প্রথম এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা নিয়ে আসছে। আপনারা যদি ম্যানিফেস্টো যদি আপনারা খেয়াল করে দেখেন, আমরা সেখানে বারবার ট্রি প্ল্যান্টেশনের কথা বলেছি। আমরা একদম এক্সাক্ট নাম্বার দিয়ে দিয়েছি যাতে আপনারা পরে আমাদের জবাবদিহিতা মুখোমুখি করতে পারেন। আমরা একটা নাম্বার দিয়েছি যে আমরা 5 বছরে 25 কোটি গাছ লাগাতে আমরা চাই, বৃক্ষরোপণ করতে চাই এবং সেটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে চাই, যেটার সাথে কিন্তু আবার ওই যে কমিউনিটি এনগেজমেন্ট, প্রান্তিক জনগোষ্ঠীর এমপ্লয়মেন্ট, ইউথদের এমপ্লয়মেন্ট, এগুলো কিন্তু আমরা একসাথে আমরা এক ধরনের যোগ করতে আমরা সংযুক্ত করতে চাই। এরপরে আরেকটা নাম্বার আমরা দিয়েছি, দেখেন যে 20,000 কিলোমিটার আমরা নদী রেস্টোরেশন করতে চাই এবং নতুন খাল খনন করতে চাই, বা পুরনো খালগুলো আমরা পুনর্খনন করতে চাই। এইখানে আমরা যে বারবার আপনাদের বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে বুড়িগঙ্গা রক্ষার কথা, ঢাকার চারপাশে নদীগুলো রক্ষার কথা, এবং অন্যান্য যে নদী সেগুলো নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং দূষণগুলো প্রতিরোধ করা। আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো নিয়ে খুবই ঐকান্তিকভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন, এবং সামনের দিনই হয়তো আপনারা একটা ভিজিবল হবে যে আমরা একটা বড় ধরনের প্রজেক্টগুলো নিয়ে একটা করে অলরেডি কয়েকটা জায়গায় শুরু হয়েছে। আপনারা যদি লেকগুলোতে দেখেন, আমরা সেখানে কিন্তু আলোচনাগুলো শুরু হচ্ছে যে আমরা এটা কিভাবে করতে পারি। আমরা তারপর নদীর দিকেও আমরা যাব। কিন্তু এই বিষয়টা যেটা আমি একটু আগেও আলোচনায় বললাম যে এটা আসলে আমরা যতটুকু মনে করেছিলাম যে আমাদের মানে এক ধরনের সদিচ্ছা থাকলে এটা হয়ে যাবে, কারণ একটা দীর্ঘ সময় ধরে একটা বড় ধরনের সিন্ডিকেট রয়েছে, একটা দীর্ঘ সময় ধরে সুবিধাভোগীরা রয়েছে, যারা তো এটা সহজে এখান থেকে আমাদের সাহায্য করে, এটা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এটা একটা যুদ্ধ, এটা এক ধরনের ফাইট। এই ফাইট যে সেই ফাইটে কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করেন, আপনারা যারা প্রাণ এবং প্রকৃতি রক্ষার জন্য আপনারা যারা সচেতন, তাদের এক ধরনের সহযোগিতা কিন্তু সামনের এই যে পথযাত্রা, সেই যাত্রায় আমাদের লাগবে। তো যে কথাটা আমরা বলছিলাম যে আমরা গাছ লাগানোর কথা বলছি, আমরা খাল খননের কথা বলছি, আমরা রিনিউয়েবল এনার্জিকে আবার ফিরিয়ে নিয়ে আসার কথা বলছি, যাতে আমরা ফসিল ফুয়েলের উপরে নির্ভরতা কমিয়ে আমরা সোলার এনার্জি, হাইড্রোলিক এনার্জি, আমরা উইন্ড পাওয়ার ইত্যাদি আমরা সামনে নিয়ে আসতে পারি। ইতিমধ্যেই আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা ওয়েস্ট টু এনার্জি প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা হচ্ছে এবং ধীরে ধীরে আমরা এই অনুষ্ঠানে আসার আগেও আমাদের আলোচনা হচ্ছিল যে কিভাবে প্রত্যেকটি পৌরসভায়, প্রত্যেকটি উপজেলায় আমরা কিন্তু একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা গড়ে তোলার কথা আমরা চিন্তা করছি। এবং সেটার সাথে সাথে আপনারা দেখেন সোলার প্রজেক্টগুলো চালু হয়েছে কিন্তু এখন, যে আমরা এই যে রিসেন্টলি যে হরমুজ প্রণালীর যে আমাদের যুদ্ধটা হলো বা হচ্ছে যে এই অনগোয়িং, সেখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ফসিল ফুয়েলের উপরে নির্ভরতা একসময় না একসময় আমাদের কমিয়ে আমাদের সোলারে অথবা রিনিউয়েবল এনার্জিতে আমাদের নিয়ে আসতেই হবে। সেটা আজকে হোক আর আপনি হচ্ছে 10 বছর বা 15 বছর পরেই হোক, এই পুরোপুরি নির্ভরতাটা করতে হবে। আমরা নেট জিরো কবে হবে, অর্থাৎ আমরা একদমই কার্বন ইমিশন বা ফসিল ফুয়েলের উপরে নির্ভরতা কখন কমিয়ে দিব, সেটারও কিন্তু আমরা একটা তারিখ বা একটা ইয়ার আমরা নির্ধারণ করার চেষ্টা করছি। আমরা ম্যানিফেস্টোতে 2060 বলেছি, কিন্তু আমরা আরো চিন্তা ভাবনা করছি যে আমরা আমাদের আশেপাশে যে দেশগুলো রয়েছে, ইন্ডিয়া রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, এই দেশগুলোর সাথে আমরা এক ধরনের সিনক্রোনাইজ করে আমরা একটা কিন্তু ইয়ারও ঘোষণা করব যে আমরা কখন পুরোপুরি কার্বনের উপরে বা ফসিল ফুয়েলের উপরে নির্ভরতা কমিয়ে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে এগিয়ে যাব। এখন অনেকগুলো বিষয় এখানে আলোচনায় এসেছে, সেই বিষয়গুলো একটু হচ্ছে আমি আলোকপাত করি, আমি আমার কথা শেষ করি। আমরা এখানে ওয়েস্টের কথা আপনাদের আলোচনায় উঠে এসেছি। আমরা আমাদের ম্যানিফেস্টোতে এবং পরবর্তীতে আমাদের যে এনভায়রনমেন্ট প্রোটেকশন নিয়ে যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা কিন্তু এই ভয়াবহতার কথা থেকে আমরা স্বীকার করছি এবং এটার জন্য আমরা কাজ করার জন্য চেষ্টা করছি। এবং ওয়েস্টের কালেকশনগুলো আমরা কিভাবে করব, আমাদের যে জনসংখ্যা সবাই আমরা মোটামুটি এখন সেটা কম দামি হোক আর বেশি হোক, আমরা কিন্তু স্মার্টফোন ব্যবহার করি। আপনাদের সবার পকেটে মোটামুটি স্মার্টফোন রয়েছে। এই ফোনটা যখন নষ্ট হয়ে যায় তখন আপনি হয়তো দোকানে ঠিক করতে দেন, সেখানে যদি নষ্ট আর ঠিক করতে না পারে তখন কি করেন, সেটা আপনি আর ইউজ করতে পারেন। অর্থাৎ এইখান থেকে কিন্তু আমাদের যেমন হেলথ হ্যাজার্ড রয়েছে, আমাদের এনভায়রনমেন্টের জন্য হ্যাজার্ড রয়েছে, এবং সেটা দিন দিন কিন্তু বাড়তি আছে। কারণ প্রত্যেকেরই ল্যাপটপ আছে, প্রত্যেকেরই ডেস্কটপ আছে, প্রত্যেকেরই মোবাইল ফোন আছে। এই বর্জ্যটা হয়তো আপনারা খেয়াল করছেন না, কিন্তু এটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট রয়েছে এবং আমরা সেটা অ্যাকনলেজ করছি। এবং আমরা এটা কিভাবে আমরা সর্ট আউট করতে পারি, আমরা কিভাবে কালেক্ট করতে পারি, এবং এখান থেকে আমরা কিভাবে প্রেশিয়াস মেটালগুলো বের করে এখান থেকে একটা প্রফিটেবল জায়গায় আমরা নিয়ে যেতে পারি। কারণ ওয়েস্ট শুধুমাত্র আপনি কালেক্ট করলে হবে না,
ওয়েস্টকে আপনার সম্পদে পরিণত করতে হবে, ওয়েস্ট টু ওয়েলথে আমাদের পরিণত করতে হবে, তাহলে এটা সাস্টেনেবল একটা জায়গায় আমাদের পৌঁছাবে। আমাদের সার্কুলার ইকোনমি যে কথা আমরা বলছি, আমরা 3R এর কথা বলছি, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, এই 3R এর কথা বলছি, সেইগুলো কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের পলিসিগুলোতে আনার আমরা চেষ্টা করছি। আমাদের এখানে বুড়িগঙ্গার কথা আমরা বললাম, আমরা এল নিনোর কথা বলেছি। এই 2-3 দিন আগেই আমার প্রাইম মিনিস্টারের সাথে একটা বিষয়ে কথা হচ্ছিল। তখন তিনি হঠাৎ করে একটা পত্রিকা বের করে তিনি আমাকে এল নিনোর জায়গাটা সার্কেল করে তিনি আমাকে দেখাচ্ছেন যে এই যে এল নিনোর বিষয়ে আপনারা কাজ করছেন কিনা, আপনার ওয়ার্কিং ব্যাপার কিনা। অর্থাৎ আমি যে মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি যে এল নিনো বা এই যে একটা দীর্ঘমেয়াদী যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহতে আমাদের কি কি ইম্প্যাক্ট হতে পারে, আমাদের ফুড প্রোডাকশন একটা বড় ইম্প্যাক্ট হতে পারে, আমাদের হেলথের উপরে ইম্প্যাক্ট হতে পারে, আমাদের আবহাওয়ার উপরে ইম্প্যাক্ট হতে পারে, আমাদের আরো অনেক ধরনের দুর্যোগের সাথে এটা সংযোগ হতে পারে। তো সেটার জন্য একটা প্রিপারেশন কিন্তু গভর্নমেন্ট আমরা নিতে যাচ্ছি, এবং আপনাদের সাথে এবং অন্যান্য মিনিস্ট্রিগুলোর মধ্যে আন্তঃমন্ত্রণালয় একটা কোঅর্ডিনেশন করে সিভিল সোসাইটি, পরিবেশ নিয়ে যারা কাজ করেন তারা সবাই আমি আশা করি এটার সাথে সংযুক্ত থাকবে। এখানে আরো কয়েকটি পলিউশনের কথা বলা হয়েছে, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন। এই প্রত্যেকটার নিয়ামক যেটা আমাদের মন্ত্রী মহোদয় তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে আমরা সোর্সগুলো আগে এখন ব্যবহার করা বের করার চেষ্টা করছি যে কোন সোর্সগুলো সবচেয়ে বেশি এগুলোতে কন্ট্রিবিউট, এবং তখন ওই সোর্স ধরে সেটাকে আমরা বন্ধ করার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের যে রিসার্চ ফেজ, সেই ফেজটা আমাদের চলছে। আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের সরকারের বয়স মাত্র 3-4 মাস। অর্থাৎ আমি বুঝতে পারছি যে আপনাদের এক ধরনের এক্সপেকটেশন রয়েছে। আমরা দীর্ঘ 15 থেকে 17 বছর আমরা যে ধরনের সরকার পেয়েছি তাতে জনসম্পৃক্ততা এবং জনগণের যে চাহিদা, জনগণের সাথে যে যোগাযোগ, সেটার অভাব ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে একদমই অ্যাবসেন্ট ছিল। তো সেটা আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। অর্থাৎ এই প্রক্রিয়াটি একটু স্লো হতে পারে, এবং আমি আশা করব যে আপনারা আমাদের এই যে সদিচ্ছা রয়েছে সেটুকুই অ্যাসিওরেন্স আমরা দিতে পারি, এবং এই যে পথযাত্রা, সেই পথযাত্রায় আপনারা সহায়ক হবেন। বন ধ্বংসে সরকার শীর্ষে, তাই না? এই একটা আমরা একটা নিউজ পেপার কাটিংও দেখলাম, এটা সত্য কথা। আমাদের ডিনায়ালের মধ্যে তো বসবাস করলে হবে না। আপনি যদি প্রবলেমই আইডেন্টিফাই না করতে পারেন, আপনি সেটা সলিউশন করতে পারবেন না। অথবা এটা আমাদের ডিনায়ালের মধ্যে বসবাস না করে এটা আমরা স্বীকার করতে হবে যে সরকার বিভিন্ন প্রজেক্ট করার জন্য, বিভিন্ন ধরনের সরকারি অফিসকে জায়গা দেওয়ার জন্য, নিজেদের ইভেন আমরা দুলাহাজারি সাফারি পার্কের যে রেল লাইন আমরা শুনেছি, সেই রেল লাইন আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, সেই রেল লাইনের যে গতিপথ, সেই পথ আমাদের তখনকার একজন শীর্ষস্থানীয় ব্যক্তির যাতে বাংলো বাড়ির নষ্ট না হয় সে কারণে সেই পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে লক্ষ লক্ষ গাছ কাটা গেছে। এমনিও হয়তো আরো একটু কম কাটা গেছে, কিন্তু যখন গাছ কাটা গেছে, তার মানে এই যে সরকারের এবং সরকারে যারা বসে থাকেন তারা মনে করেন তারা জবাবদিহিতার ঊর্ধ্বে। আমরাও যাতে কখনো এটা না মনে করি, সেই প্রচেষ্টা কিন্তু আপনাদের থাকতে হবে। আমাদের এই জবাবদিহিতার মুখোমুখি সবসময় দাঁড় করিয়ে রাখতে হবে, যাতে আমরা গত সরকারের মতো পালিয়ে আমাদের না যেতে হয়। হ্যাঁ, যাতে আমাদের যে ট্রানজিশনটা, আমাদের এক সরকার থেকে আরেক সরকার, সেটা যাতে স্মুথ ট্রানজিশন হয়। জনগণ ঠিক করবে যে কে ভোটে কে পাস করবে, কে আমাদের সরকার পরিচালনা করবে। আমাদের যাতে হঠাৎ করে হেলিকপ্টারে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যে নিজেদের জীবন রক্ষা না করতে হয়, সেই লেসনটা কিন্তু আমাদের সমস্ত রাজনৈতিক নেতা থাকা উচিত, এবং আমাদের সেটি রয়েছে। আমরা সেই লেসন পেয়েছি। এখন আপনাদেরও আমার কাছে মনে হয় আপনাদেরও আমাদের যে একটা জবাবদিহিতার মুখোমুখি করে রাখা, প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রশ্ন করা, সেটির যে কালচার, সেই কালচারটি হয়তো এতদিন ছিল না, কিন্তু সেটি আবার শুরু করা উচিত। এবং সিভিল সোসাইটির যে সমাজের যে অবদান, সেই অবদানটা যাতে আবারও সামনের দিকে এগিয়ে আসে, এবং বাংলাদেশের সিভিল সোসাইটি যাতে একটি ভাইব্রেন্ট সিভিল সোসাইটি হয়ে দাঁড়ায়, সেটি আমিও আমার জায়গা